জি.কে. শামীমের দুর্নীতিতে জড়িত গণপূর্তের প্রকৌশলীদের প্রমাণের অভাবে দায়মুক্তি দিচ্ছে দুদক, যোগসাজশের শঙ্কা টিআইবির। কীটনাশকের মান ভালো হলেও প্রয়োগের ভুলে মশা নিধন হচ্ছে না, দাবি কীটতত্ত্ববিদের। পরিকল্পনায় ঘাটতির অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। গত কয়েকদিন ধরে দেশে বাড়ছে করোনা রোগী ও শনাক্তের হার। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 4.63%। গতকাল শনাক্তের হার ছিল 3.87%। এর আগে 3 মার্চ শনাক্তের হার ছিল 3.74%। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,441 জনের। 229টি ল্যাবে 13,710 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 635 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.63%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,49,184 জনে। সুস্থ হয়েছেন আরও 676 জন। এ নিয়ে মোট সুস্থ 5,01,144 জন। যুক্তরাষ্ট্র, ভারত ও এশিয়ার বিভিন্ন দেশে কমে আসলেও মধ্য ও পশ্চিম ইউরোপে ফের বেড়েছে করোনা সংক্রমণ। এতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে মারা গেছে 9,900-র বেশি, নতুন রোগী শনাক্ত হয়েছে 4.5 লাখ। এ নিয়ে করোনায় মৃত 25,81,000 ছাড়ালো, আক্রান্ত 11,62,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের সংক্রমণ 10,000-এর নিচে না নামা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা ঠিক হবে না বলে জানিয়েছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে একদিনে দেশটিতে 1,900 জনের মৃত্যু ও 64,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যে 2টি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ব্রাজিলে একদিনে 1,700 মানুষের মৃত্যু ও নতুন 74,000 রোগী শনাক্ত হয়েছে। আবারও সংক্রমণ বাড়ায় রিও ডি জেনেরিওতে শুক্রবার থেকে কারফিউ জারি হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি ঠিকভাবে না মানায় অস্ট্রেলিয়ায় অক্সফোর্ডের 2.5 লাখ ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে ইতালি সরকার। ইউ থেকে এ সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে, তবে এতে অস্ট্রেলিয়ায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে দেশটির সরকার। হাঙ্গেরি পৌঁছেছে রাশিয়ায় তৈরি ভ্যাকসিন স্পুতনিক 5-এর প্রথম চালান। স্লোভাকিয়ায় 15,000 অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠাবে ফ্রান্স। চীনের সিনোফার্ম ভ্যাকসিন পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে ইইউভুক্ত দেশ চেক রিপাবলিক। ডেনমার্কে এক ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে ব্রাজিলে পাওয়া করোনার নতুন ধরন। এছাড়াও মেক্সিকোতে একদিনে 857 জন, রাশিয়ায় 475 জন ও ইতালিতে 339 জনের মৃত্যু হয়েছে। কুয়েতে করোনার সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় 1 মাসের জন্য বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটক প্রবেশও নিষেধাজ্ঞা জারি হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রযুক্তি এ যুগে জনস্বার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। তবে আইনটির প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখনও ষড়যন্ত্রের রাজনীতি করছে। তাদের এই ষড়যন্ত্রের জাল দেশ বিদেশে বিস্তৃত। সম্প্রতি রাজশাহীর সমাবেশে এক বিএনপি নেতার উস্কানিমূলক বক্তব্যে দেশবাসী বিক্ষুব্ধ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ওই বক্তব্যে ফ্যাসিবাদী মানসিকতার ষড়যন্ত্র ও খুনের রাজনীতি স্পষ্ট। বিএনপি নেতার বক্তব্য তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত করেছে। এ বক্তব্য থেকে বোঝা যায় তারা এখন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জাল দেশে বিদেশে বিস্তৃত।
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন বা সংশোধন হবে কিনা তা কিছুদিনের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে আখাউড়া রেলওয়ে জংশনে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার করোনার টিকা ব্যবস্থার কারণে দেশে তুলনামূলক মৃতের সংখ্যা কমেছে। সবাইকে দ্রুত করোনার টিকা নিতে আহ্বান জানান তিনি। পরে স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন আইনমন্ত্রী। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে জনগণকে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় আইনমন্ত্রীর উপস্থিতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 10 জন। দুপুর 12টায় কসবা উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আইনমন্ত্রীর উপস্থিতিতে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী MA আজিজ গ্রুপের সমর্থকদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। পরে পুলিশ নিরাপত্তায় আইনমন্ত্রী আনিসুল হক ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি কেন আন্দোলনে সফল হতে পারছে না তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। দলের ত্যাগী কর্মীদের ঠিকভাবে মূল্যায়ন করা হলে আন্দোলন সফল হবে বলেও মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, এই সরকার জনগণের কল্যাণে কোনো কাজ করছে না। তারা নানাভাবে বিএনপিকে তাদের মূল দাবি থেকে সরিয়ে রাখার চেষ্টা করছে। তুমুল আন্দোলন ছাড়া সংকটময় এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। যারা অবৈধভাবে অর্থ সম্পদ লুট করে তাদের প্রাধান্য দলের মধ্যে বেশি থাকে। নিবেদিত অনাহারে যারা দিন কাটায়, আদর্শের জন্য যারা লড়াই করে, তারা ওই পদবঞ্চিতর মতো হাহাকার করে রাস্তায় রাস্তায় গুমড়ে গুমড়ে কাঁদে। আদর্শটা লালন করে কোনো মতো টিকে থাকে, কিন্তু দলের মধ্যে তারা কোনো কর্তৃত্ব করতে পারে না, কর্তৃত্ব পায় না। এটাই আমার মনে হয় এই 13 বছর ভোগান্তির মূল কারণ। জি.কে. শামীমের দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের কৌশলে দায় মুক্তি দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। টিআইবির আশঙ্কা, অনুসন্ধান কাজে দুর্বলতা কিংবা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে অনেকেই ছাড় পেয়ে যাচ্ছেন। তবে দুদক বলছে, আদালতে উপস্থাপনযোগ্য প্রমাণের অভাবের কথা। গণমাধ্যমে দুর্নীতির তথ্য প্রকাশের পর 2019 সালে গ্রেপ্তার হয় জি.কে. শামীম। একের পর এক বেরিয়ে আসতে থাকে দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায়, গণপূর্তের 80% ঠিকাদারি কাজ কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতেন জি.কে. শামীম। আর এসব কাজ বাগিয়ে নিতে সহযোগী হিসেবে কাজ করতেন গণপূর্তেরই একদল প্রকৌশলী। জি.কে. শামীমের গ্রেপ্তারের পর তালিকা করে এমন 2 ডজন প্রকৌশলীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গেল 3 বছরে ওই তালিকার মাত্র 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনিয়ম, দুর্নীতি বা অবৈধ সম্পদ খুঁজে না পেয়ে এবছর মার্চে 13 জনকে দায়মুক্তি দেয়া হয়। এখন আরও 5 থেকে 7 জনকে দায়মুক্তির প্রক্রিয়া চলছে। আর বাকি সবার অনুসন্ধানও আছে অচল অবস্থায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আশঙ্কা, দুদকের দুর্নীতি অনুসন্ধানের সক্ষমতার অভাব আছে, কিংবা নানা রকম যোগসাজশের মাধ্যমে ছাড় পাচ্ছে তারা। যেখানে এক ধরনের যোগসাজশ সৃষ্টি হয়ে গেছে, যার ফলে অবৈধ লেনদেনের মাধ্যমে এক ধরনের বোঝাপড়া সৃষ্টি হয়েছে, যে কারণে এখন দায় মুক্তির বিষয়টা চলে এসছে। তৃতীয় হইতে পারে এখানে প্রভাবশালী যারা রয়েছেন তাদের এক ধরনের প্রভাবের বিস্তার, যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে দুদকের দাবি, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পাওয়া না গেলে তাদের তখন আর কিছু করার থাকে না। তবে অনুসন্ধানের দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা বলবো যে প্রত্যাহার করি নাই, আমরা কাজের মধ্যেই আছি, চলমান আছি। যদি আমরা বিচারে নেওয়ার মতো আমলযোগ্য কোনো অপরাধ আমরা প্রমাণ করতে পারি, তবে অবশ্যই আইনি প্রক্রিয়া আমরা সর্বোচ্চ ব্যবস্থায় নেব।
নতুন করে কোনো অভিযোগ পাওয়া গেলে ছাড় পাওয়া যে কারো বিরুদ্ধেই অনুসন্ধান শুরু করার সুযোগ দুদকের আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী, সন্ধ্যা নামলে ঘরে বা বাইরে থাকা দেয়। কীটতত্ত্ববিদরা বলছেন রাজধানীর সব এলাকাতে বেড়েছে মশার ঘনত্ব। কীটনাশকের মান ভালো উল্লেখ করে তারা বলছেন প্রয়োগের ভুলের কারণে মশা নিধন হচ্ছে না। রাজধানীর জলাশয়গুলোর দিকে তাকালে মনে হয় মশার চাষ হচ্ছে। ঝাঁকে ঝাঁকে মশা জলাশয়গুলোতে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় বাসাবাড়িতে উপদ্রব। নিয়মিত কীটনাশক না ছিটানোর অভিযোগ তো আছেই। এই ময়লা পানির কারণে কিন্তু এখানে মশা বেশি। সিটি কর্পোরেশনে এটাকে ময়লা পরিষ্কার করার পরে এই কয়েকদিন আগে দিছে, আবার ওই মশা মারা যে ওষুধ দেয়, সেটা ওষুধ দেওয়ার পরে এখন আর তো দেখা যায় কয়েকদিন থেকে। সিটি কর্পোরেশনের কাজ কেমন আমরা আর কিছু কইতারি না গেলা আঙ্গ বাসা সন্ধ্যার পরে মনে করেন বিমানের মতন উড়ে মশা। অতিরিক্ত ভাই মশায় কামড়ায়, ধুমা দিলে ধুমায় গিয়ে মশা আরো বাড়ে। মশা নিয়ন্ত্রণে 2 সিটি কর্পোরেশনের পরিকল্পনায় ঘাটতি রয়েছে বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। বলছেন কর্তৃপক্ষের অবহেলাতেই ভোগান্তিতে নগরবাসী। কিউরেক্স মশার ঘনত্ব আমরা প্রতি ডিপে পেয়েছি লার্ভার ক্ষেত্রে 10 থেকে 15। সেখানে 2021 সালের ফেব্রুয়ারিতে আমরা পেয়েছি কিউরেক্স মশার লার্ভার ঘনত্ব প্রতি ডিপে 50-এর উপরে, যেটি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। আগের কীটনাশক মশা নির্মূল করতে পারছে না। দক্ষিণ ঢাকার মেয়রের এমন মন্তব্যের প্রেক্ষিতে কীটতত্ত্ববিদরা বলছেন কীটনাশকের মান ভালো থাকা সত্ত্বেও প্রয়োগ ভুলেই বেড়েছে মশা। সিটি কর্পোরেশনের প্রতিটি কীটনাশকই কার্যকর, তবে কীটনাশকগুলোর পরিমাণ, ঘনত্ব এবং কতদিন পর পর স্প্রে করতে হবে এবং কোন জায়গাতে কী পরিমাণ স্প্রে করতে হবে সেটি যদি সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক সময়ে কীটনাশকটি প্রয়োগ করা হয় তাহলে আমার মনে হয় সেই কীটনাশকটি কার্যকর হবে। ঝড় বৃষ্টি হলে প্রাকৃতিকভাবে মশার উপদ্রব কিছুটা কমবে বলছেন কীটতত্ত্ববিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়ক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম এবং সক্রিয় সদস্য শেখ সোহান সাদ ও মুরাদ হোসেন। মাইনুলের নেতৃত্বে সংগঠনটির অন্য সদস্যরা দল পুনর্গঠন, সুরা কমিটি প্রস্তুতকরণ, অস্ত্রের যোগান নিশ্চিত ও পাহাড়ি এলাকায় সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন পরিচয়ে দেশের 64 জেলায় সংগঠনের কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছিলেন সদস্যরা। গ্রেপ্তার 3 সদস্য 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা ও 2000 সালে কোটালীপাড়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের নির্দেশে সাংগঠনিক কাজ পরিচালনা করে আসছিলেন। এর আগে তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। আগামী 7 মার্চ সব থানায় বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনের বিষয়ে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। সকালে রাজারবাগে এক অনুষ্ঠানে পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই এবং এই অনুষ্ঠানটি 7ই মার্চ দেশব্যাপী একই সময় অনুষ্ঠিত হবে। আমরা বিকাল 3টার সময় বাংলাদেশের সকল থানা, জেলা পুলিশের থানা, মেট্রোপলিটন পুলিশের থানা, হাইওয়ে পুলিশের থানা, রিভার পুলিশের থানা, রেলওয়ে পুলিশের থানা, যেখানে যত ধরনের থানা আছে আমাদের প্রত্যেক থানায় আমরা এটি উদযাপন করব দেশব্যাপী এবং একই সময়ে। রংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে 5 নারী সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 13টি মোবাইল, 3টি ব্যাংক এটিএম কার্ড সহ নগদ টাকা উদ্ধার করা হয়। দুপুরে রংপুর কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে ওসি আব্দুর রশিদ এসব তথ্য জানান। বলেন, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। পরে কখনো প্রেমের ফাঁদে ফেলে, আবার কখনো নগরীর বাইরে থেকে আসা লোকজনকে ভয় ভীতি দেখিয়ে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে এই টাকা যারা গ্রহণ করেছিল 22,000 টাকা উদ্ধার করি এবং 13টি মোবাইল ফোন উদ্ধার করি এবং ভিকটিমের কাছ থেকে তারা চাপ দিয়ে যে সমস্ত এটিএম কার্ড নিয়েছিল এরকম 3টি এটিএম কার্ডও উদ্ধার করি। এই চক্রে যে মেন হোতা তার নাম হচ্ছে বিনা রানী। আমরা
তথ্য প্রযুক্তির সহায়তায় বিনা রানীকে গ্রেপ্তার করি এবং তার দেয়া তথ্য মতে এই সংঘবদ্ধ চক্রের অপরাপর 11 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ার রেল মেরামতে ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে 5টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কুষ্টিয়ার সঙ্গে রাজবাড়ী ও গোপালগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানায় দুপুর 1:30টার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি গম বোঝাই ট্রেন ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। কুষ্টিয়ার বড় স্টেশন পার হওয়ার পর রেল মেরামতের কাজে ব্যবহৃত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। কুষ্টিয়ার সঙ্গে রাজবাড়ী ও গোপালগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্টেশন মাস্টারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের অস্থিরতা কাটছেই না। আলু, পেঁয়াজ, চাল, ভোজ্য তেলের বেশি দামের সঙ্গে যোগ হয়েছে মুরগি। বাড়তি দামে পণ্য কিনে বাজেট মেলাতে পারছেন না নির্দিষ্ট আয়ের ক্রেতারা। সরকারের পদক্ষেপের পর লিটারে 10 টাকা কমেছে ভোজ্য তেলের দাম, তবে এখনও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। আর আমদানির পরও চালের দাম কমছে না, উল্টো বাড়ছে অল্প অল্প করে। 1 টাকা 1.5 টাকা আটানা এরকম ডিফারেন্স আছে, মানে একটু বাড়তে কমে নেই, আবার একদম বেশিও বাড়ে নেই, কিছু রেট কমছে। আগে ধরেন রূপচাঁদা রেট ছিল 685 টাকায় রেট, এখন ওই রেট আসছে 630 টাকায় আর কি। এদিকে এতদিন নাগালে থাকলেও গত সপ্তাহ থেকে বাড়ছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। এই ছোট্ট একটা মুরগি নিলাম 175 টাকা দাম, কি করবো, দাম হলেও তো খাইতে হবে। দেশি মুরগি যেগুলো 400 350 400 টাকা করে পিস কেনা হতো, সেগুলো আজকে 450 থেকে 500 নিচে না। নিত্যপণ্যের দামে অস্থিরতার প্রভাব পড়ছে নির্দিষ্ট আয়ের ক্রেতার বাজেটে। ধরেন আমার প্রয়োজন 1 কেজি, আমার সেখানে হাফ কেজি বা 3 পনিয়া তো বাজার ফিরে যাইতেছে, কারণ বাজারটা আমার ওইভাবে বাজেট নিয়ে আসছি। বছরে বেতন বাড়ে 1000 টাকা, কিন্তু বছরে জিনিসপত্রের দাম বাড়ে 3000 টাকা, 2000 টাকা আমাদের ঘাটতি থাকে। তদারক সংস্থার পক্ষ থেকে এখনই লাগাম টেনে না ধরলে রমজানে ভোগান্তি আরও বাড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। এতে আগাম বন্যায় ফসল নিয়ে শঙ্কায় কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এ পর্যন্ত বাঁধের 70% কাজ শেষ হয়েছে। আর অনিয়মের কারণেই কাজে ধীরগতি, বলছে হাওর বাঁচাও আন্দোলন। সুনামগঞ্জে এবার ছোট বড় 42টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে। 28 ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কাজ শেষ না হওয়ায় অসময়ের বন্যায় ফসল নিয়ে শঙ্কায় কৃষকেরা। ফসল মোটামুটি ভালো আছে, কিন্তু বাঁধের কারণে যদি যাতে আমরা গরিব মারা যাবে। বাঁধের যদি অগ্রযাত্রা যদি দ্রুত শেষ না হয়, তাহলে আমাদের ফসল গড়ে উঠবে না। কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অল্প বৃষ্টিতেই অনেক এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সুবিধাজনক হয়েছে না, আপাতত যে দুর্মজুই হয়েছে না, বান্ধের খাসা রয়েছে, এটা মেঘ দিলেও হয়তো এটা ফাটল ধরে আবার যাইব কি। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে বাঁধের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে। উপজেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে আমাদের সমস্ত কাজগুলি সার্বিকভাবে সম্পন্নকরণের জন্য অতিরিক্ত 15 দিন সময় বর্ধিকরণের আবেদন পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর প্রেরণ করব। হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের দাবি, এখন পর্যন্ত মাত্র 40% কাজ শেষ হয়েছে। অনিয়ম আর দুর্নীতির জন্যই সময় বাড়ানোর চেষ্টা। গতবার যে বাদে 20 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে, সেই বাদেই সংস্কারের জন্য এখানে দিয়েছে 30 লক্ষ 25 লক্ষ টাকা বরাদ্দ। তাহলে আমরা কি বুঝি, এভাবেই কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য তারা বিভিন্ন পলিসি নিয়েছে। গত বছরের 15 ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় উৎপাদিত বিভিন্ন পণ্য রপ্তানি করে কয়েকটি প্রতিষ্ঠান বছরে গড়ে আয় করছে $5 কোটি মার্কিন ডলারের বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারি সহযোগিতা পেলে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি রপ্তানি আয় বাড়বে। বগুড়া থেকে পাটজাত দ্রব্য, ভোজ্য তেল, কৃষি পণ্য ও কৃষি যন্ত্রাংশ সহ 7 ধরনের পণ্য রপ্তানি করে বিভিন্ন প্রতিষ্ঠান।
ভারত, নেপাল ও মালয়েশিয়ার পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর রাশিয়ায় যাচ্ছে এসব পণ্য। সবচেয়ে বেশি রপ্তানি হয় ভারতে। অল্প পুঁজি দিয়ে আমরা শুরু করেছি, বিধায় এই অল্প পুঁজিতে শুরু করায় আমাদের একটা সমস্যা হলো যে আমরা সিডের কোয়ালিটি মেনটেন করতে পারছি না। আর আমাদের ব্যাংক ইন্টারেস্টটা যদি এরকম সিঙ্গেল ডিজিটে রাখা যায়, হ্যাঁ, পাশাপাশি যদি উন্নত মেশিনের সহযোগিতা আমরা পাই, তাহলে ভবিষ্যতে আমরা এই শিল্পকে ধরে রেখে আগামীতে আরও বাড়াইতে পারি। তবে বগুড়ার সুস্বাদু দই ও আঠালো আলু সহ অন্যান্য পণ্য রপ্তানিতে সরকারি সহযোগিতা পেলে সৃষ্টি হবে নতুন বাজার আর বাড়বে রপ্তানি আয়, বলছেন ব্যবসায়ী নেতারা। বগুড়াতে একটা বিমানবন্দর আসলে খুব বেশি প্রয়োজন, এখানে বহু ইনভেস্টমেন্ট এখানে আসতে চাই, কিন্তু তারা এই যোগাযোগের এই ক্ষেত্রটার কারণেই কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আমরা এখানে নিতে পারতেছি না। আমাদের বিশ্বাস যদি বিমানবন্দর এবং ইকোনমিক জোন এই দুটো যদি পাশাপাশি তৈরি হয়, বগুড়ার রূপ চেহারা খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ হবে বলে আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশ্বাস করি। বগুড়া থেকে নতুন নতুন পণ্য রপ্তানি আর বাজার সৃষ্টিতে সহযোগিতার কথা জানিয়েছে প্রশাসন। আমি এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি যোগাযোগ করে তাদের সাথে আমরা একটা উপানুষ্ঠানিক পত্রের মাধ্যমেও তাদেরকে জানাতে পারি, যাতে তারা সংশ্লিষ্ট দূতাবাসে এই বিষয়গুলো তাদেরকে সহযোগিতা করে এই সকল প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে। করোনা মহামারীর মধ্যেও গেল বছর বগুড়ার 14টি প্রতিষ্ঠান 5 কোটি 26 লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বিভিন্ন দেশে। আর চলতি বছরের জানুয়ারিতেই রপ্তানি হয় 44 লাখ 45 হাজার ডলারের পণ্য। তবে সবচেয়ে বেশি 7 কোটি 23 লাখ 30 হাজার ডলারের পণ্য রপ্তানি হয় 2019 সালে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মিয়ানমারের মান্দালেতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে রয়টার্স। শুক্রবারও ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে গণতন্ত্রকামীরা বিক্ষোভ শুরু করলে আবারও রাবার বুলেট এবং স্টান গান ব্যবহার করছে পুলিশ। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে মিয়ানমারের $1 বিলিয়ন সরিয়ে নেওয়ার চেষ্টা আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমতি দিলেই এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে সামরিক বাহিনীর সহিংসতা বন্ধে চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে সরব দেশটির কূটনীতিকরা। মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন নেটওয়ার্কের 5টি টিভি চ্যানেল সরিয়ে ফেলেছে ইউটিউব। প্রবল ভূমিকম্পের পর সুনামি সতর্কতা নিউজিল্যান্ডে, তবে নিরাপদে আছে তামিম মুশফিকরা। কম্পনের কেন্দ্র থেকে 900 কিলোমিটার দূরে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। জরুরি পরিস্থিতি সত্ত্বেও প্রস্তুতির ছকে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, জানিয়েছে টিম লিডার জালাল ইউনুস। ছবির মতো সুন্দর দেশ নিউজিল্যান্ড, নিরুপদ্রব নিশ্চিন্ত জীবনে যে বিঘ্ন একেবারেই নেই বলা যাবে না। 2019-এর ক্রাইস্টচার্চ হামলার পর এবার ভূমিকম্প, দুই পরিস্থিতি উদ্বেগের কারণ টাইগার ফ্যানদের জন্য। 2019-এর পর এবারও সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান তামিম মুশফিক রিয়াদদের। সেখানে ভূমিকম্প সুনামির মৃদু টেনশনের দিনে মাঠের অনুশীলন শুরু টাইগারদের। ক্রাইস্টচার্চের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় চনমনে পুরো দল, কাজ হয়েছে ফিল্ডিং নিয়েও। এর আগে শুক্রবার স্থানীয় সময় রাত 2:27 প্রথম নর্থ আইল্যান্ডে অনুভূত হয় ভূমিকম্প। মাত্র 8 ঘন্টার মধ্যে 3 বার ভূমিকম্প হয় সেখানে। সর্বোচ্চ মাত্রা ছিল 8.1। কম্পনের কেন্দ্র জিসবর্ন থেকে 900 কিলোমিটার দূরে থাকায় নিরাপদ টাইগাররা। উত্তর অঞ্চলের কিছু কোস্টাল এরিয়াতে, এবং সেই কোস্টাল এরিয়াতেই এইটা সীমাবদ্ধতা ছিল, এবং তার ইম্প্যাক্ট আসলে এখানে আমরা যারা ক্রাইস্টচার্চে আছি বা নিউজিল্যান্ডে আরও যারা বাকি শহরগুলো বা অন্যান্য অঞ্চল আছে তাদের জন্য এটা কোনো ইম্প্যাক্ট ছিল না। এটার ভূমিকম্প নিয়ে সতর্কতায় পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। জরুরি পরিস্থিতি সংক্রান্ত তথ্যের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে টাইগার ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের সরকারের সাথে এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আমাদের সবসময় একটা যোগাযোগ আছে, এবং তাদের থেকে আমরা কোনো অ্যালার্ট পাইনি, এবং তারা এটা নিয়ে আমাদের চিন্তা করতে মানা করেছে এবং বলেছে সব কিছু নিরাপদ আছে। এদিকে 5 দিনের লকডাউনের পর আর নতুন কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি অকল্যান্ড অথবা নিউজিল্যান্ডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অকল্যান্ডের সপ্তাহব্যাপী লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। No new cases for 5 days in a row. That is good news, especially when we are dealing with what I can only describe as an unpredictable variant. সংবাদ সন্ধ্যা শেষ করব।
তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। টানা 3 দিন ধরে দেশে করোনা রোগী শনাক্ত 600-র বেশি, বেড়েছে শনাক্তের হারও, প্রাণ গেল আরও 6 জনের। ডিজিটাল আইন পরিবর্তন বা সংশোধন হবে কিনা জানা যাবে কিছুদিনের মধ্যেই, প্রয়োগে ব্যত্যয় হচ্ছে কিনা খতিয়ে দেখছে সরকার। জিকে শামীমের দুর্নীতিতে জড়িত গণপূর্তের প্রকৌশলীদের প্রমাণের অভাবে দায়মুক্তি দিচ্ছে দুদক, যোগসাজশের সংখ্যা টিআইবি। কীটনাশকের মান ভালো হলেও প্রয়োগের ভুলে মশা নিধন হচ্ছে না, দাবি কীটতত্ত্ববিদের, পরিকল্পনায় ঘাটতির অভিযোগ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।